আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। রাজধানীর বাজারগুলো থেকে হঠাৎই বোতলের সয়াবিন তেলের প্রায় ৯০% উধাও। কারণ বাজারের ব্যবসায়ীরা বলছে চাহিদা মতো তেল সরবরাহ করছে না ডিলাররা। এদিকে নতুন দেশি আলু বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়, আরও ২ টাকা কমে বিয়ার ২৮ চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকায়। সরবরাহ বাড়লেও ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে বেশিরভাগ শীতের মৌসুমি সবজি। সেলিম মালিকের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটের অভিযোগ করছিলেন ব্যবসায়ীরা। এবার সেই সংকট আরো বেশি ঘনীভূত হয়েছে। বিক্রেতাদের অভিযোগ, চাহিদার মাত্র ১০% তেল পাচ্ছেন তারা। ১০% তেল আছে বাজারে, কারণ আমরা ৯০% তেলই নেই। দাম বাড়ে না, তারা গায়ে রেটে মাল নিতেছে। দাম সরকার সবকিছুর মধ্যে মনিটরিং করা উচিত, কারণ এই বাজারটা অনেক নিয়ন্ত্রণের বাইরেই চলে গেছে। এদিকে গেল ৩ সপ্তাহে প্রায় ৮ টাকা কমেছে কেজি প্রতি বিয়ার ২৮ জাতের চাল। নতুন কিছু ২৮ আসছে, ওটার দাম কেজি কমছে, মোটামুটি ওটা চলতেছে ৫৪ টাকা ৫৫ টাকা চলতেছে। এর আগে ৫৫-৫৬ টাকা ছিল। নতুন আলু বিক্রি হচ্ছে ৯০ টাকায়, কিছুটা কমেছে পেঁয়াজের দামও। ইন্ডিয়ান পেঁয়াজ ৯৫-১০০, আর দেশি পেঁয়াজ আছে বর্তমানে ১১০ টাকা। সবজির বাজারে ফেরেনি কাঙ্ক্ষিত স্বস্তি। ৫০ টাকার নিচে মিলছে ফুলকপি, পেঁপে আর মূলা। মূলা আছে ৩০ টাকা কেজি, পেঁপে আছে হলো ৪০-৪৫ টাকা কেজি, আর হইলো আপনার হলো ওই সিম একটা আছে হলো আপনার হলো ৪৫ টাকা কেজি। ফুলকপি, পাতাকপি আপনার হলো ৪০ থেকে ৫০ টাকা পিস। বেগুন চাই ১০০ টাকা ১৫০ টাকা কেজি। তারপরে আমরা করলা ১০০ টাকা কেজি। কি খাইব মানুষে? ২০০০ টাকা ছাড়িয়েছে ১ কেজি আকারের পদ্মার সোনালী ইলিশ। ডজন প্রতি ৫ টাকা কমেছে ডিমে। ১৪৫ টাকা গত সপ্তাহে লাল ডিম ছিল, এখন আজকে ১৪০ টাকা। সাদা ডিম সেম একই অবস্থা, ১৩৫ টাকা ডজন। ১ কেজি সাইজের ইলিশ মাছ, 1 কেজি ১০০ গ্রাম সাইজের মাছ, এগুলো ২২০০ টাকা কেজি। আর যেগুলো আপনার ১ কেজির নিচে ৯০০ গ্রাম সাইজ, এগুলো হলো আপনার ১৮০০ টাকা কেজি। কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। গরুর মাংস ৭২০ থেকে ৭৫০ আর খাসির মাংস ১১৫০। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দেশ থেকে যারা পালিয়েছে তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেও মনে করেন তিনি। এদিকে সাম্প্রদায়িকতার কথা বলে ভারত আধিপত্য কায়েম করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় বীর উপাধি দিয়েছিলেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। অবৈধভাবে একটি দেশে আছে, সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। গুলশানে দক্ষিণ বিএনপি আয়োজিত দেশি পণ্য কিনে হও ধন্য শীর্ষক এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত আধিপত্যের আচরণ পরিবর্তন না করলে তাদের ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব পড়তে পারে। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে। এ সময় বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় সংবাদ প্রচারের সমালোচনাও করেন রুহুল কবির রিজভী। আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। দেশের ১ ইঞ্চি জমিয়েও কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোনো ধরনের আগ্রাসন সহ্য করা হবে না। সকালে কুমিল্লা টাউন হল মাঠে দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভারতকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পেশি শক্তিমুক্ত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। তাই সংস্কারের গতি বাড়িয়ে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদ এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম, মাওলানা আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম সহ অন্য নেতারা। মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। সবাই আমরা একই আওয়াজ তুলেছি, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না।
বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে পিছিয়ে যাবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে সব সম্প্রদায়ের মানুষ। তাই সবার মধ্যে মেলবন্ধন জরুরি। গারো সম্প্রদায়ের ওয়ানগালা অনুষ্ঠানে এসব কথা বলেন গারো সম্প্রদায়ের নেতারা। রফিকুল ইসলামের রিপোর্ট। কৃষি প্রধান বাংলাদেশে নতুন ফসল মানেই নতুন উৎসব। ফসল ঘরে তোলার সাথে সাথে উৎসবের এই সংস্কৃতি বাঙালির সকল সম্প্রদায়ের ঐতিহ্যের সাথে মিশে আছে। শস্য দেবতাকে ধন্যবাদ জানাতে রাজধানীতে বসবাসরত গারো সম্প্রদায়ের মানুষেরা আয়োজন করে ওয়ানগালা উৎসবের। লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। যান্ত্রিক এই নগরীতে বছরে একদিন নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরা এবং সকলের সঙ্গে নিজেদের সংস্কৃতির অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পায় গারো সম্প্রদায়ের বাসিন্দারা। মিলন মেলার মতো আমরা কোথাও গিয়ে একসাথে হতে পারি না, এখানে আসলে পরে আমরা সবার সাথে দেখা হয়। অনেক ভালো লাগছে, খুবই এক্সাইটেড। ওয়ানগালা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অটো টারেং জানান, সাম্প্রদায়িক ইস্যুতে চলা অস্থিরতা কাম্য নয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর যথাযথ নিরাপত্তা দিতে সরকারের প্রতি জোর আহ্বান তার। একটা দেশ সম্প্রীতির দেশ হবে, আমাদের একটা শান্তিপূর্ণ দেশ হবে। আমরা যেহেতু অতীতে আমরা পরস্পর একে অপরের সাথে মেলবন্ধনে থেকে একত্রিত হয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানগুলো পালন করছি। আমাদের দেশে এরকম সাম্প্রদায়িকতা অতীতে আমরা হয়তো দেখি নাই। সাম্প্রদায়িকতা যদি হয় তাহলে দেশে অবশ্যই অস্থিরতা তৈরি হবে, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, দেশের অনেক ক্ষতি হবে, আমরা অনেক পিছিয়ে যাব। দিনব্যাপী পূজা অর্চনা, নাচ গান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ওয়ানগালা উৎসব পালন করে রাজধানীতে বসবাসরত গারোরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। আমরা কারো সাথে যুদ্ধ চাই না, কিন্তু কেউ যুদ্ধ বাধাতে চাইলে তাদের প্রতিহত করব। বাংলাদেশে হাই কমিশনে হামলা মানে বাংলাদেশের উপর হামলা। এরপর এমন কাজ বরদাস্ত করা হবে না। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, যারা দেশ ধ্বংসের নীল নকশা করেছিল তারা এখনও ষড়যন্ত্র করছে। ভারতের সংবাদ মাধ্যমগুলো মিথ্যাচার করে পরিস্থিতি অস্বাভাবিক করছে। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি, নানা চুক্তির মাধ্যমে দাসত্ব বানিয়ে রেখেছে। এখন তারা যুদ্ধ করতে চাইলে ঐক্যবদ্ধভাবে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার, বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। গেল 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে সাভারে পুলিশের গুলিতে বুকে গুলিবিদ্ধ হন সাভার টেকনিক্যাল অ্যান্ড BM কলেজের শিক্ষার্থী মারুফ মিঠু। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এরপর থেকে পাগল প্রায় নিহতের পরিবার। শোক গাথা স্মৃতি নিয়ে 3 মাস পরও মারুফের পরিবারে বইছে শোক। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। স্বৈরশাসকের পতনের পর 5 আগস্ট রণক্ষেত্রে পরিণত হয় সাভার উপজেলা। পুলিশের মুহুর্মুহু গুলি আর আন্দোলনকারীদের মিছিল ছিল দিনভর। এই দিন ফ্যাসিবাদী সরকারের পতনের পর মাকে রাজি করিয়ে 2 রাকাত নফল নামাজ শেষে বাসা থেকে বের হন কলেজ পড়ুয়া মারুফ মিঠু। তারপর বাসায় ফিরেন লাশ হয়ে। স্বজনরা জানায়, লেখাপড়ার পাশাপাশি ভালো ক্রিকেট খেলতেন মারুফ। তার পড়ার টেবিল, খেলার ব্যাট, মাথার হেলমেট, কলেজের ব্যাগ সবই এখন স্মৃতি। সেদিন মারুফ বাসা থেকে বের হওয়ার পর অস্থিরতা শুরু হয় মায়ের মনে। খুঁজতে বের হন আদরের সন্তানকে। সেই স্মৃতির মাঝেই সন্তানকে খুঁজে ফিরছেন অসহায় জননী। অদর্শনদের সামনে বা সাভার মডেল থানার সামনে যে এত কিছু হইতেছিল আমরা জানি না। অমনি গুলি করছে, ও স্যারেন্ডার করছিল, তারপরে গুলি করছে। সেই গুলি একদম বুকের এইখানে লাগে ওই পাশটা বেরোয় গেছে। তারপরে পোলাভানে ধরে ওরে নিয়ে যাইতেছিল টলি দিয়ে এনা মেডিকেলে, মুক্তির মরে যায় আর দুন্ডা বেরোয় গেছে। এদের বিচার যেন বাংলার মাটিতে হয়, এটা যেন আমি দেখতে পারি। সন্তান হারানোর কষ্টে কাতর শহীদ মারুফের বাবা। দোষীদের শাস্তির দাবি বড় ভাইয়ের। যারা জড়িত
কেবলমাত্র তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়, তারা ব্যতীত অন্য কাউকে যেন কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন শাস্তি দেওয়া না হয়। ডাইনি সরকার কিভাবে ছাত্রদের উপর কেন গুলি চালান, তাকে কি দাবি ছিল, তাকে ন্যায্য দাবির উপর কেন এত অত্যাচার করে, এত গুলি করে, এত ছাত্র জনতাকে তারা নির্বিকার হত্যা করল। কঠোর বিচার চাই। অসহায় পরিবারের সদস্যদের চাকরি ও সহায়তায় সরকার এগিয়ে আসবে দাবি স্থানীয়দের। একটা নতুন কর্মসংস্থান বা রিহ্যাবিলিটেশন করার ব্যবস্থা করলে হয়তো এই যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে। ইমরুল কায়েস, RTV। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। সকালে দিনাজপুরে বীরগঞ্জে হেরিটেজ পরিবহন ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে 2 চালক সহ 3 জন নিহত হয়। আহত হয় আরও 15 জনের বেশি। সকালে উপজেলার যদুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারির জয়মনির হাটে মোটরসাইকেলের গাড়ির ধাক্কায় 2 জন নিহত হয়। নিহতরা হলেন ভুরুঙ্গামারির রশিদুল ইসলাম ও ব্যবসায়ী কামাল হোসেন খোকন। তারা মোটরসাইকেলে করে রংপুর থেকে ভুরুঙ্গামারি যাচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশা চালক নিতাই বর্মন নিহত হয়েছে। চলতি বছর শীতের শুরুতেও তুলনামূলক কমছে না ডেঙ্গুর প্রকোপ। চিকিৎসকরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এই হার অনেক বেশি। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যার দিক দিয়েও বিশ্বে বাংলাদেশ শীর্ষে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে বাংলাদেশে এই হার 0.5%। এদিকে সরকারের করা এবারের বর্ষা জরিপ বলছে এডিসের লার্ভা চিত্র শঙ্কাজনক। বিস্তারিত সেলিম মালিকের আরও একটি রিপোর্টে। 2 কোটির বেশি মানুষের মেগাসিটি রাজধানী ঢাকা। এখানে বেঁচে থাকতে নগরবাসী আয় বাড়াতে যতটা না সচেতন, তাদের জীবন ধারণে বসবাসের চারপাশ সম্পর্কে ততটাই অসচেতন। এখানে জলাশয় প্রায় হারিয়ে গেলেও যতটুকু আছে সেটুকুতেও নেই যত্ন। ময়লার ভাগাড় হয় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার জন্ম আর উৎকৃষ্ট আবাস। এমন বাস্তবতার বড় শিকার রাজধানীবাসী। ডেঙ্গুতে আক্রান্ত হয় কয়েক হাজার মানুষ। প্রতি বছরই এই হার বাড়ছে। ডেঙ্গু পজিটিভ আসছে, দিনে আপনার মনে 10 বারের মতো বমি হয়েছে। খুব মশা বলতে কি অতিরিক্ত মশা। গতবার নভেম্বরের লাস্টের দিকে অনেক কমে গেছিল, ডিসেম্বরে পেশেন্ট তেমন ছিলই না, কিন্তু এবার তাও আছে পেশেন্ট। চিকিৎসকরা বলছেন এবার নভেম্বর শেষে ডিসেম্বরও ডেঙ্গুর প্রকোপ কমছে না তুলনামূলক হারে। এখনও ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পার হয়ে যাচ্ছে, এখনও কিন্তু রোগী কমছে না সেই হিসেবে যতটুকু আমরা আশা করছি। একটু ডিক্লাইনিং ফেজ, কিন্তু যতটা আশা করছিলাম সেই রকম হয়নি। এদিকে এডিস মশার লার্ভার জরিপ হওয়ার কথা ছিল বর্ষাকালে। হেমন্তে এসে সেই জরিপ প্রকাশ করেছে IEDCR। গবেষণার পদ্ধতিতে ব্রুটো ইন্ডেক্স বা BI এর পরিমাণ যদি 20-এর বেশি হয় তবে তা আশঙ্কাজনক। সে হিসেবে ঢাকার 99টি ওয়ার্ডের মধ্যে 56টি ওয়ার্ডেই BI 20-এর উপরে। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে 35টি ওয়ার্ড এবং উত্তর সিটিতে 21টি ওয়ার্ড। এবার 2 সিটিতে গড় BI 22.71 পয়েন্ট। সিটি কর্পোরেশন থেকে যে আসলে মশক নিধনের জন্য যে স্প্রে বা মসকিটো বা ওরা যে ওষুধগুলো ব্যবহার করছে বা ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজ করবে, এটা আরও একটু গতিশীল করতে হবে। এডিস মশার বংশ বিস্তারকে আগে রোধ করতে হবে, তাহলে আমরা পরবর্তীতে ডেঙ্গুটা রোধ করতে পারব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে দেখা গেছে এবছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বের প্রথম স্থানে রয়েছে ব্রাজিল। তবে মৃত্যুর হারে শীর্ষে বাংলাদেশ। ব্রাজিলের তুলনায় বাংলাদেশের মৃত্যুর হার 9 গুণ বেশি। এই হার 0.5%। সেলিম মালিক, RTV, ঢাকা। বিজয় অর্জনের 53 বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি দেশের শিক্ষা ব্যবস্থা। বারবার শিক্ষাক্রম পরিবর্তন, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আর নানামুখী নীতিমালাকে দুষছে বিশেষজ্ঞরা। নীতি নির্ধারকদের আন্তরিকতার অভাবকেও দায়ী করছেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। অবস্থা থেকে উত্তরণের জন্য যোগ্যদের সম্পৃক্ততা ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ তার। সাদিয়া কানিজের রিপোর্ট। দেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রথম পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট। তবে বিশ্বের সাথে তুলনা করলে এসব প্রতিষ্ঠানও পিছিয়ে। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থার তথ্য বলছে 2019 থেকে 2023 সালের বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান 801 থেকে 1000-এর মধ্যে ছিল। আর 2024 সালের র্যাঙ্কিংয়ে বুয়েটের অবস্থান 777তম।
এতেই বোঝা যায় দেশের শিক্ষা ব্যবস্থা কতটা পিছিয়ে। স্বাধীনতার পর থেকে সংকট উত্তরণে অনেক আলোচনা হলেও গতি পায়নি শিক্ষা খাত। বিগত আমলে এ খাতে বড় ধরনের পরিবর্তনের চেষ্টা হলেও আসেনি কাঙ্ক্ষিত ফল। শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদের মতে বছর বছর শিক্ষাক্রম পরিবর্তনে শিক্ষার্থীদের আরও অবনতি হয়েছে। বাংলাদেশের মাটিতে 12-13টা শিক্ষা কমিশনের রিপোর্ট প্রণীত হয়েছে। অত্যন্ত অভিজ্ঞ অধ্যাপকগণ এগুলো তৈরি করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো শিক্ষা কমিশনের রিপোর্টই আমরা বাস্তবায়ন করি নাই। এর মাধ্যমে কিন্তু শিক্ষার প্রতি আমাদের যে অঙ্গীকার এটা প্রমাণ করে দিয়েছি। বারবার পরীক্ষণ নয়, সুন্দর পাঠ্যপুস্তক প্রণয়ন করব, 30 বছর সেই পাঠ্যপুস্তক চলবে। রাজনীতির প্রভাবও পড়েছে শিক্ষা খাতে। পট পরিবর্তনের পর বিভিন্ন খাতে সংস্কার কমিশন হলেও শিক্ষায় কমিশন না হওয়ায় উদ্বেগ জানান এই শিক্ষাবিদ। শিক্ষা ব্যবস্থায় অবশ্যই রাজনীতির দারুণভাবে প্রভাব পড়েছে। নিউটনের সূত্র বলি, আইনস্টাইনের সূত্র বলি, কোনো সূত্রই আওয়ামী লীগ আর বিএনপি আর অন্য কোনো দলের জন্য আলাদা কিছু হবে না। শিক্ষাকে শিক্ষার জায়গায় রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষা ব্যবস্থার সংস্কার ও যুগোপযোগী করতে সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্যমত। আর তা না হলে আরো দুর্বল হবে জাতির মেরুদণ্ড শিক্ষা। 10 বছরের জন্য যদি করতে হয় বৃক্ষরোপণ করো, 100 বছরের জন্য যদি করতে হয় তাহলে শিক্ষায় বিনিয়োগ করো। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় হাহাকার দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের শিলিগুড়িতে। সেখানকার ব্যবসা বাণিজ্য ও বাসিন্দাদের জীবিকার দেখা দিয়েছে চরম সংকট। এই পরিস্থিতি চলতে থাকলে অনেককে কিছুদিনের মধ্যে পথে নামতে হবে বলে জানিয়েছে শিলিগুড়ির ব্যবসায়ীরা। এক প্রতিবেদনে এ তথ্য জানায় ANI। সংকটের সমাধানে ভারতের কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মূলত বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন ইস্যুতে এবার শিলিগুড়ির অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। বাংলাদেশকে ঘিরে অপপ্রচারে মেতে উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলো। সাম্প্রদায়িক ভুল তথ্য, অপতথ্য ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ভারতের প্রথম সারির ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুমের বিভিন্ন প্রতিবেদনে তার প্রমাণ মিলেছে। ফারুক হোসেনের রিপোর্ট। বিভিন্ন ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা তথ্য প্রচারণায় মেতে উঠেছে ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম। সাম্প্রদায়িক ইস্যুতে বাংলাদেশের বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে চলছে কূটনৈতিক উত্তেজনা। এদিকে ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে চিত্র তুলে ধরা হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম। বিভিন্ন প্রতিবেদনে সংখ্যালঘু নির্যাতন সম্পর্কিত এসব ঘটনাকে মিসলিডিং, ভুল তথ্য ও অপতথ্য বলে উল্লেখ করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি। ভুল তথ্যের বিপরীতে তুলে ধরেছে সঠিক তথ্য। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটির এক প্রতিবেদন বলছে, বাংলাদেশে মাজার ভাঙচুরের ভিডিও চিত্র ভারতে প্রচার করা হচ্ছে মন্দির আক্রমণের ঘটনা হিসেবে। তাছাড়া ঘটনাটি গেল আগস্ট মাসের হলেও সাম্প্রতিক বলে শেয়ার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে মূর্তি ভাঙচুরের দৃশ্যকে প্রচার করা হয় বাংলাদেশের প্রতিমা ভাঙচুরের ঘটনা হিসেবে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি বলছে, কালী প্রতিমা ভাঙচুর পশ্চিমবঙ্গে প্রথা হিসাবে পালন করা হয়। এটি সাম্প্রদায়িক কোনো ঘটনা নয়। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম দেখিয়েছে, পারিবারিক দ্বন্দ্বে ব্যক্তি হত্যাকাণ্ডের ভিডিও চিত্র এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে প্রকাশ্যে একজন হিন্দুর গলা কেটে হত্যা করার ঘটনা হিসেবে। এমন আরও অনেক ভুল তথ্য, অপতথ্যের প্রমাণ পেয়েছে ভারতীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম। ফারুক হোসেন, RTV। এবারে ফুটবল প্রসঙ্গ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে হাই ভোল্টেজ ম্যাচে আজ বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বসুন্ধরা। এই ম্যাচে তারই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। আর তালিকায় 2-এ থাকা মোহামেডান জমজমাট এই লড়াইয়ে জয় নিয়ে জায়গা করতে চায় শীর্ষে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু দুপুর 2:30টায়। একই সময় আর এক ম্যাচে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ। জয় মিশন নিয়ে মাঠে নামবে দুই দল। পরন্ত বিকেলে কংক্রিটের শহরে ছুটে চলছেন সাদা এক ঘোড়ায়। মুহূর্তেই বনে যাবেন তুর্কি নায়ক কুরুলুস উসমান কিংবা ফিরবেন বাংলার শেষ নবাব হয়ে। এমন স্বপ্ন যদি আপনাকেও পিছু করে বেড়ায় তবে এবার তা বাস্তবে রূপ নেবে। ক্যামেরাম্যান মানিকের তথ্যচিত্রে ইট বালু শহরে স্বপ্ন পূরণের উপায় জানাবেন রাফি আমিন। ছোটবেলার কবিতাটার কথা মনে আছে নিশ্চয়ই। আমপাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। ঘোড়ার সাথে আমাদের সখ্যতাটা এখান থেকেই হয়তোবা তৈরি হয়। তবে কবিতার পরের লাইন, ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া, সেটা যেন স্বপ্নেই রয়ে যায়। সেই স্বপ্ন মানুষের সময়ের সাথে সাথে হারিয়ে যায়, তবে কাউকে না কাউকে তো সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই হতো। বুরাক হর্স রাইডিং স্কুল, ছোটবেলায় ঘোড়ার সাথে বেড়ে ওঠা, সেখান থেকেই সখ্যতা, যার বর্তমান রূপ রাজধানীর 100 ফিট সংলগ্ন এই স্কুল। আমি আর আমার বড় ভাই রহিম বক্স, আমরা দুজন মিলে আমরা বুরাক হর্স স্টার্ট ফার্ম যেটা সিলেট, সেটা আমরা স্টার্ট করি। ছোটবেলার কবিতার পর চলচ্চিত্রের চরিত্র কুলরুস উসমান, ভাইকিংস দেখে যাদের মনের আকাঙ্ক্ষা আরো তীব্র হয়, যারা বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা বনে যেতে চান, তাদের জন্যই এই স্কুল যেন আশীর্বাদ। কুলরুস উসমান, ওখান থেকে আমি এটা থেকে পরিণত হয়েছি। সবচেয়ে বেশি ইন্সপিরেশন পেয়েছিলাম আমি আর্তুরুল গাজী সিরিজ থেকে। স্বপ্ন পূরণ তো বটেই, এখানে রাতের আধার কাটিয়ে আপনি বনে যেতে পারেন এক অশ্বারোহী যোদ্ধা, যা শহরের সোডিয়াম বাতিতে রূপকথার মতোই। সব সময়ের জন্য আমার নিজের একটা ঘোড়া থাকবে, সেই স্বপ্ন তো হয়তো এখনো পূরণ হয়নি, বাট হর্স রাইডিং এর আশাটা তো পূরণ হয়েছে। তবে যানজটের শহরে এমন স্কুল করা সহজ ছিল না। আমাদের আশা যেভাবে পূরণ হওয়ার কথা ছিল, অলরেডি আমরা অন দ্য ওয়ে। যে কোনো হর্স রাইডিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার ঘোড়ার সাথে সম্পর্ক বা বন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। যেই ঘোড়ায় স্বপ্ন পূরণ হয় তার যত্নেও খরচ করতে হয় মোটা অঙ্ক, যার একটা অংশ গুনতে হয় হর্স রাইডারদের। আমরা দুইটা কোর্স নিয়ে কাজ করতেছি, একটা হচ্ছে বেসিক রাইডিং, এটা হচ্ছে মান্থলি পেমেন্ট সিস্টেম, আর একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স। সুটমদেহী প্রিন্স কিংবা তেজি আলফায় চড়ে আপনিও ফিরতে পারেন এক যোদ্ধার রূপে। রাফি আমিন, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।